সারাদিন তিনি ভারতের বিরুদ্ধে কথা বলেছেন, মানুষকে উস্কে দিয়েছেন, বলেছেন ভারত আমাদের দেশকে গিলে খাচ্ছে, হাসিনা আমাদের দেশকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছে, ভারতে যাওয়া যাবে না, ভারতে আসা যাওয়ার সব রাস্তা বন্ধ, ভারত বেঈমান, ভারত খারাপ। কিন্তু আবার ভারতীয় হাই কমিশনে যখন তাকে দাওয়াত দেওয়া হলো, তখন তিনি ঠিকই ভারতের রিপাবলিক দিবস পালন করতে ভারতের হাই কমিশনে সস্ত্রীক চলে গেলেন। এই দ্বিমুখী ব্যক্তিত্বর জন্ম কোথা থেকে হয়েছে জানেন? জামাত এর ব্যক্তির জন্ম দিয়েছে। এর যে টক শো, বড় বড় বুলি জামাতের টক শো টাকা দিত, কারণ সে গিয়ে জামাতের পক্ষে কোনো না কোনো ভাবে কথা বলতো। দেখেন জাহানারা ইমাম যে আছেন, আমরা সবাই তাকে শ্রদ্ধা করে স্মরণ করি। এই জাহানারা ইমাম বলেছিলেন, এই আসিফ নজরুলকে যেখানে দেখবে, আমার বাড়ির সামনে যদি দেখো তাহলে জুতা দিয়ে বাড়ি দিবে। কেন জানেন? কারণ যেই মনে আছে 2013 সালে গণ আদালতের কথা, যুদ্ধাপরাধীদের বিচারের সময় গণ আদালত গঠিত হয়েছিল, এবং এই গণ আদালতের সময় তো আসিফ নজরুল এখানে ছিলেন। এর পরবর্তী সময়ে গণতদন্ত কমিশন গঠিত হয়েছিল। ওই গণতদন্ত কমিশনে এই আসিফ নজরুল সচিব হিসাবে ছিলেন, কিন্তু তিনি পরবর্তীতে জাহানারা ইমামের কাছে গিয়ে বলেছেন যে কমনওয়েলথ স্কলারশিপ তাকে দেয়া হবে না যদি তিনি এই আন্দোলনে থাকেন। এটা বলার পরে সারা বাংলাদেশে আসিফ নজরুল সাহেবকে আর কেউ খুঁজে পায়নি। তিনি যুদ্ধাপরাধীদের যে সকল তথ্য ছিল, কমিশনে যে সকল তথ্য ছিল, সকল তথ্য উপাত্ত নথিপত্র সব নিয়ে তিনি দেশের বাইরে চলে গিয়েছিলেন স্কলারশিপের নামে, এবং সব সময় তাকে জামাতিরা সহযোগিতা করত। কিভাবে? টক শোতে যদি কোনো মিডিয়া ব্যক্তিত্ব কথা বলতে চায় তাহলে তাকে সম্মানী স্বরূপ 3-4 হাজার টাকা দেয়া হয়, কিন্তু জামাত উল্টা চ্যানেলগুলাকে 25,000 থেকে 30,000 টাকা করে দিত আসিফ নজরুলকে টক শোতে নেওয়ার জন্য। এই আসিফ নজরুলের জন্মদাতা কিন্তু এই জামাত। এখন যখন তিনি উপদেষ্টা হয়েছিলেন তখনও কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, এর বিচারের করাটা উচিত হয়নি, এর পক্ষে তার আমরা বিভিন্ন কথা শুনেছি।